আসসালামু আলাইকুম, স্বাগত সন্ধ্যার বাংলাদেশের আজকের আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা শিরোনামগুলো। ভাঙনের মুখে জামায়াতের ইসলামী জোট। একদিন আগেও নয় পরেও নয়, 12 ফেব্রুয়ারি নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব, বিজিবিতে নিয়োগপ্রাপ্ত ফেলানির ছোট ভাই। চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের রূপরেখা না থাকলে তারেক রহমানের প্ল্যান বাংলাদেশের জন্য না, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। 8 মাস দেশে পালিয়েছিলেন ফ্যাসিস্ট পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পরে পালান যুক্তরাষ্ট্রে। জুলাই জাতীয় সনদে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, বললেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে, বললেন ড্যান ডব্লিউ মজিনা। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ভাঙনের মুখে পড়েছে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট। চরমোনাই পীরের কারণে মূলত জোটগত নির্বাচনে এই অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী তাদের 40টি আসন ছেড়ে দিতে রাজি হলেও চরমোনাই তাতে নাখোশ। চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ধারণা, দেশব্যাপী তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে, তাই তারা আরো বেশি আসনের দাবিদার। এই অবস্থানে তারা অনড় থাকায় দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। এমনকি জামায়াত 40 আসনের পর কিছু আসন উন্মুক্ত রাখতেও রাজি ছিল, কিন্তু চরমোনাই তাতেও রাজি না হওয়ায় ভাঙনের মুখে পড়েছে জোটটি। এদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও প্রকৃত অবস্থানের চেয়ে উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় তারাও বেশি আসন দাবি করছে। তাদের সাথেও জামায়াতের চূড়ান্ত বনিবনা এখনো হয়নি। শেষ পর্যন্ত দল দুটি 11 দলীয় জোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার আসন ভাগাভাগি শেষ করে 11 দলের যৌথ ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটি সফল হয়নি। এই রিপোর্টটি লেখা পর্যন্ত এখনো কোনো সমঝোতা হয়নি। এদিকে জামায়াতে ইসলামী প্রাথমিক আসন সমঝোতার ভিত্তিতে চরমোনাইয়ের পীর ও মামুনুল হকের দলের প্রার্থীদের বিপরীতে 1 ডজনেরও বেশি আসনে তাদের কোনো প্রার্থী দেয়নি। এই ছাড়ের ফলে দল দুটি জামায়াতের সাথে বার্গেনিং এর বাড়তি সুবিধা পাচ্ছে। 8 দলীয় ইসলামী জোটের ব্যানারে দীর্ঘদিন ধরে জামায়াত আন্দোলন করে আসছিল এবং জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা দিয়ে অনেক দূর এগিয়েও গিয়েছিল। তবে জুলাই যোদ্ধাদের সংগঠন এনসিপি, বীর মুক্তিযোদ্ধা অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি এবং মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বাধীন এবি পার্টিতে যুক্ত হয়ে 11 দলীয় জোট গঠনের পরে ইসলামী দলগুলোর সাথে তাদের মনোমালিন্য সৃষ্টি হয়। এনসিপি সহ নতুন 3 দলের সাথে জামায়াতের ঐক্য হওয়ার পর থেকেই জামায়াত জোটে ইসলামী অন্য দলগুলোর গুরুত্ব কমতে থাকে। ভাগে কম সিট পাওয়ার ভয়ে জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহ কমতে থাকে, কারণ তারা বুঝতে পারে এনসিপি জামায়াত জোটে যোগ দেয়া তাদের পক্ষে জামায়াতকে চাপে রাখার শক্তিও কমে গেছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগে 11 দলীয় জোট সমঝোতার ভিত্তিতে 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ঘোষণা দিলেও পরদিন দেখা যায় 300 আসনের বিপরীত জোটের প্রায় 600 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তখন জোটের পক্ষ থেকে বলা হয়, সময় কম পাওয়া এটা হয়েছে। আলোচনা করে তারা 300 আসন চূড়ান্ত করবেন। এনসিপিকে 30 আসন ছেড়ে দেয় জামায়াত। এনসিপি আনুষ্ঠানিকভাবে 30 আসন মেনে নিয়েছে। জামায়াতের নেতৃত্বে 8 ইসলামী দলের জোটে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রয়েছে। একদিন আগেও নয় পরেও নয়, 12 ফেব্রুয়ারি নির্বাচন। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও স্পষ্ট বার্তা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। তিনি বলেন, একদিন আগেও নয় একদিন পরেও নয়, আগামী 12 ফেব্রুয়ারিতেই সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক অ্যালবার্ট গম্বিস ও মরস্ট্যান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
কে কি বলল তা বিবেচ্য নয়। নির্ধারিত 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়, বলেন প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেন, ভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে। নির্বাচনকালীন সময় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে পক্ষপাতমুক্ত প্রশাসন পরিচালনা করবেন বলে জানান প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যালবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মর্স্ট্যান নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ সফর করছেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। জনগণের সম্মতি পেলেই জুলাই সনদ গণতান্ত্রিক শাসনের এক নতুন যুগের সূচনা করবে এবং ভবিষ্যতে স্বৈর শাসনের কোনো সুযোগ রাখবে না। জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব, বিজিবিতে নিয়োগপ্রাপ্ত ফেলানীর ছোট ভাই। ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে নিয়োগ পেয়েছেন। বুধবার 14 জানুয়ারি বিজিবির 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি। বাংলাদেশ ভারত সীমান্তে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা এলাকায় 2011 সালের 7 জানুয়ারি গুলি করে হত্যা করে কাঁটা তারে ঝুলিয়ে রাখা হয়েছিল ফেলানীর মরদেহ। এই ঘটনায় প্রায় 15 বছর পর ফেলানীর ছোট ভাই নিয়োগ পেলেন বিজিবিতে। চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জাতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ BGTS&Cর ঐতিহ্যবাহী বীরুত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে নবীন সৈনিকদের শপথ গ্রহণ এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে আরফান হোসেন বলেন, 2011 সালে আমার বয়স তখন 6 থেকে 7 বছর হবে। তখন আমার বড় বোন ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। এরপর থেকে আমার মা বাবার ইচ্ছা ছিল আমি যেন এই বাহিনীতে বা দেশের জন্য কাজ করতে পারি। সেই লক্ষ্য নিয়েই আমি নিজেকে গড়ে তুলি এবং বিজিবিতে আসি। আরফান জানান, তারা 3 ভাই 2 বোন। 2022 সালে তিনি স্থানীয় নাখারগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। 2024 সালে স্থানীয় একটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। গত বছর বিজিবি সার্কুলার হলে তিনি আবেদন করেন। প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষে গত 4 মাস প্রশিক্ষণ নেন। কঠোর পরিশ্রমের পর আজ তাদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো। তিনি বলেন, সীমান্তে আমার বোনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। আমি এখন সীমান্তরক্ষী বাহিনীর একজন সৈনিক হয়েছি। আমি চাইব না আমার বোনের মতো আরো কারো মা বাবা বা সন্তান হারাক। আমি সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য হয়ে সর্বোচ্চ চেষ্টা করব যেন কোনো বোন মা বাবা সন্তানকে এভাবে হত্যা না করা হয়। দেশের সীমান্ত রক্ষার্থে আমার জীবন বিপন্ন হলেও চেষ্টা করব কোনো বোন বাবা মায়ের সন্তান যেন আমার বোনের মতো পাখির মতো গুলি খেয়ে হত্যার শিকার না হয়। চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের রূপরেখা না থাকলে তারেক রহমানের প্ল্যান বাংলাদেশের জন্য না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, তারেক রহমান দেশে এসে বলেছিলেন তার একটি প্ল্যান আছে। সেটা অবশ্যই ভালো প্ল্যান। কিভাবে বাংলাদেশের চাঁদাবাজি সন্ত্রাস বন্ধ করা যায় সেটা যেন ওই প্ল্যানের মধ্যে থাকে। যদি ওই প্ল্যানের মধ্যে এসব না থাকে তাহলে এটা বাংলাদেশের জন্য না, অন্য কারো সাথে সংশ্লিষ্ট প্ল্যানটা বাংলাদেশে প্রবেশ করবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে রাষ্ট্রকল্প লাইব্রেরি কর্তৃক আয়োজিত রাষ্ট্র পুনর্গঠন ও গণভোটের প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন, আমরা একসাথে রাষ্ট্র গ্রহণ করতে কাজ করতে চাই। জনাব জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো প্রক্রিয়ায় 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। বেগম খালেদা জিয়াও কাজ করে গেছেন। স্বৈরাচার এরশাদও এখানে লোকাল গভর্নমেন্ট কনস্ট্রাকশনে কাজ করেছেন। এই বর্তমানে যে সরকার রয়েছে তারাও কাজ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেই বাচ্চারা নিরাপদ সড়কের জন্য নেমে এসেছিল রাষ্ট্রকে মেরামতের জন্য, যে ইনসাফ ভিত্তিক দেশ বিনির্মাণের শহীদ ওসমান হাদি জীবন দিয়েছিল, সেই ইনসাফের ভিত্তিতে নতুন করে রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য 24-এ এতগুলো জীবন দিতে হয়েছে। যদি সত্যিকার অর্থে তাদের ধারণ করে থাকি তাহলে কে কোন দল করলো এই দলাদলি বাদ দিয়ে রাষ্ট্র পুনর্গঠনে একসাথে কাজ করা জরুরি এবং এই নির্বাচনে গণভোটে হ্যাঁকে জয়ী করে নিয়ে আসা জরুরি। এজন্য আহ্বান জানাবো বিভিন্ন রাজনৈতিক দল যারা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, আপনারা মানুষের দিকে একটু তাকান, দলের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থের দিকে তাকান। ওসমান হাদির বিচার প্রসঙ্গে তিনি বলেন, সবার মধ্যে একটা নতুন স্পিরিট জন্ম দিয়ে গিয়েছেন আমাদের শহীদ ওসমান হাদি, কিন্তু আজকে 32তম দিন ওনার শহীদ হওয়ার। এই বর্তমান নির্লজ্জ সরকার শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ভিজিবল স্পট স্টেটমেন্ট জাতির সামনে হাজির করতে পারেনি। তারা ধরি মাছ না ছুঁই পানি এভাবে ওসমান হাদি ভাইয়ের জানাজার আয়োজন করে দিয়েছে, অতটুকুই। আমাদের ভাই এই বিশ্ববিদ্যালয়ের সন্তান, ইনসাফের রাজত্বের বাণী তিনি প্রচার করেছেন। কিভাবে পেশি শক্তি ও রাজনীতির টাকার খেলাকে বন্ধ করে সুন্দর ক্যাম্পেইন আমাদেরকে দিয়ে গিয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দিয়েছেন, সেই ওসমান হাদি ভাইয়ের বিচার
আপনারা কবে করবেন, কিভাবে করবেন, সুস্পষ্ট রোডম্যাপ সকলের সামনে প্রকাশ করুন। যদি না করতে পারেন, এই দায়ভার আপনাদেরকেই নিতে হবে। 8 মাস দেশেই পালিয়েছিলেন ফ্যাসিস্ট পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, পরে পালান যুক্তরাষ্ট্রে। গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন দলের অন্যান্য নেতাদের মতো 5ই আগস্টের পর গা ঢাকা দেন। টানা 8 মাস তিনি দেশে নানা জায়গায় পালিয়েছিলেন, বারবার জায়গা বদল করেছেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানেই আছেন। সম্প্রতি সাংবাদিক সুলতানা রহমানের সাথে ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী নিজেই তুলে ধরেছেন পুরো বিবরণ, জানিয়েছেন কিভাবে কার সহযোগিতায় পালিয়েছিলেন এবং বর্তমানে কোথায় আছেন। এছাড়াও আওয়ামী লীগ সরকারের পতনের নানা দিকও তিনি বিশ্লেষণ করেন। সাবেক কূটনীতিক ডাক্তার এ কে আব্দুল মোমেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই। 2018 সালে তিনি বড় ভাইয়ের আসন সিলেট 1 থেকে আওয়ামী লীগের টিকিটে বিজয়ী হন এবং শেখ হাসিনার মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। 2024 সালে জানুয়ারির নির্বাচনে তিনি বিজয়ী হলেও মন্ত্রিসভায় ঠাঁই পাননি। ডক্টর মোমেন জানান, 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান। এরপর দেশের ভেতরে পালিয়েছিলেন 8 মাস। ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদলও করেছেন। মোবাইল ফোনের সিম বদলিয়েছেন 6 বার। চেহারাতেও এসেছে আমূল পরিবর্তন, দাড়ি রাখায় তাকে চেনাও দায়। এখন তিনি যুক্তরাষ্ট্রে আছেন। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী জানান, তার স্ত্রী যুক্তরাষ্ট্রে নেয়ার ব্যবস্থা করেন। পালিয়ে থাকা এবং দেশ ছাড়ার ব্যাপারে তিনি সরকারের লোকদের সহযোগিতা পেয়েছেন। তিনি বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েননি জানালেও কোন পথে দেশ ছেড়েছেন সেই ব্যাপারে কিছুই জানাননি। এ কে মোমেন জানান, গণ অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রেই ছিলেন। সেখান থেকে কয়েকদিন আগে দেশে ফেরেন, আর তিনি আসার পরপরই শুরু হয় গণ অভ্যুত্থান। ফলে তাকে অন্যদের মতো আত্মগোপনেই যেতে হয়েছে। পালিয়ে থাকার কাহিনী তুলে তিনি বলেন, এটা একটা সিনেমা হতে পারে, সুন্দর মুভি হবে। আই ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য কান্ট্রি। আমি কোনো অন্যায় করিনি, কাউকে কোনোদিন জেলে পাঠাইনি, কোনো চুরি চামারি করিনি। সো আই ওয়াজ কনফিডেন্ট। আমি কেন পালাবো? কিন্তু যখন কর্নেল সাহেব আমাকে ফোন করে বললেন, স্যার উই উইল প্রোটেক্ট ইউ, তখন আমার সবাই বলল, স্যার আপনার নাম্বার পেয়ে গেছে, এখান থেকে পালান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে তা আমরা অক্ষরে অক্ষরে প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করব। জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। বুধবার 14 জানুয়ারি সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, আমরা দেশের মানুষের জন্য মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য রাজনীতি করি। এগুলো করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐকমত্যের ভিত্তিতে কিছু সংস্কারের প্রস্তাব আমরা করেছি। জাতীয়ভাবে সেগুলো আমরা প্রতিপালন করব। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ সংযোজন এবং মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন, তা আপনারা জানেন, যেটা আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত করে দিয়েছিল। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তাহলে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করব ইনশাআল্লাহ। কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাসান চৌধুরীর সভাপতিত্বে ও কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব কারি আতাউল্লাহ গনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা ইয়াসিন সুলতানি, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল মাদ্রাসা শিক্ষক মাওলানা শহীদুল্লাহ সহ আরো অনেকে। বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজিনা বলেছেন, বর্তমানে বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি করেছে। স্থানীয় সময় 11 জানুয়ারি 2026 তারিখে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসন্ন নির্বাচন 2026 এবং নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই আলোচনা সভার আয়োজন করে ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিলের চেয়ারম্যান শামসুদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজিনা। প্রধান বক্তা ছিলেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ডক্টর গোলাম এম মাতবর। সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজিনা তার বক্তব্যে বলেন, বাংলাদেশের গণতন্ত্র দীর্ঘকাল ধরে ব্যক্তিকেন্দ্রিক শাসনের কারণে বাধাগ্রস্ত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এখন নাগরিকদের সামনে ব্যালট বাক্সের মাধ্যমে নিজেদের নেতা বেছে দেওয়ার এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। ভোটাররা যেন ভয়ভীতি বা কোনো প্রলোভনে পা না দেন, তিনি সেই আহ্বান জানান। বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে তাকে তৎকালীন সরকারের বিরাগভাজন হতে হয়েছিল, কিন্তু তিনি পিছপা হননি। জুলাই গণ অভ্যুত্থানের ফলে গণতন্ত্র পুনরুদ্ধারের পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশের এই যাত্রায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলো গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি করেছে। এরই সাথে শেষ করব আজকে সন্ধ্যার বাংলাদেশ। তার আগে শিরোনামগুলো আরো একবার। ভাঙনের মুখে জামায়াতের ইসলামী জোট। একদিন আগেও নয় পরেও নয়, 12 ফেব্রুয়ারি নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব, বিজিবিতে নিয়োগপ্রাপ্ত ফেলানির ছোট ভাই। চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের রূপরেখা না থাকলে তারেক রহমানের প্ল্যান বাংলাদেশের জন্য না, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। 8 মাস দেশে পালিয়েছিলেন ফ্যাসিস্ট পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পরে পালান যুক্তরাষ্ট্রে। জুলাই জাতীয় সনদে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, বললেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে, বললেন ড্যান মোজিনা। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।